নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আমরা সকলেই অবহিত যে আগামীকাল 29শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে এবং স্বাভাবিকভাবেই যেহেতু এটি শেষ দফার ভোট এবং এবার ভোটে নেক টু নেক ফাইট হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, সেহেতু একটা ভীষণ রকমের উন্মাদনা রয়েছে। এবং আমি আগেও বলেছিলাম, যখন প্রথম দফার বিধানসভা ভোট কেমন হলো সেই প্রসঙ্গে ভিডিও বানিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে প্রথম দফায় নিঃসন্দেহে ইলেকশন কমিশন লেটার মার্কস পেয়ে পাশ করেছে। তাদের অভূতপূর্ব ব্যবস্থাপনা, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা এবং সর্বোপরি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উৎসাহ এবং অংশগ্রহণ সেই ভোট পর্বে আমরা দেখেছি, এবং যেটা টার্ন আউট এসেছে ভোটের আনপ্রেসিডেন্টেড। তো সব মিলে কিন্তু নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের নিরিখে বেশ সফল। কিন্তু এও বলে রেখেছিলাম সেই এপিসোডেই যে আসল পরীক্ষা কিন্তু নির্বাচন কমিশনের হবে যখন দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। কারণ দ্বিতীয় দফার যে 142টি আসনে ভোট পর্ব চলবে আগামীকাল, সেই আসনগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো সেন্সিটিভ, সংবেদনশীল এবং বিভিন্ন আসনে কিন্তু ভোটের সময় সন্ত্রাসের এবং নানা রকম অশান্তির ভুরি ভুরি প্রমাণ, ইতিহাস সব কিছুই রয়েছে। তার দরুন নির্বাচন কমিশনকে অনেক আগে থেকে সতর্ক থাকতে হবে। শুধু ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যেই তৎপরতা দেখালে হবে না, গ্রামে গঞ্জে গিয়ে ঢুকে তৎপরতা দেখাতে হবে, আদারওয়াইজ কিন্তু গ্রামের লোক ভোট দিতেই আসতে পারবে না। অন্তত ইতিহাস সেরকমই কথা বলে, ইতিহাস সেদিকেই ইঙ্গিত করে। এখন দেখতে হবে নির্বাচন কমিশন কতটা সফল হয়। প্রথম পর্বে বলেছিলাম 152টি আসনের নিরিখে যদি 7-8টা জায়গায় রেজিস্টার্ড গন্ডগোল হয়, সেটা আনুপাতিকভাবে খুবই কম। দ্বিতীয় দফায় সেই সুযোগ আসবে কিনা সেটা ভগবান জানে, কারণ এখন অবধি যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না। এবং বাংলায় যে ভোটের মানচিত্র দেখতে অভ্যস্ত আমরা, সেদিকেই যেন আমরা ক্রমশ হেঁটে চলেছি দ্বিতীয় দফার একদিন আগে অন্তত, সেরকমই মনে হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও জগদ্দলে দেখলাম তৃণমূল এবং বিজেপির মধ্যে থানার ঢুকে সংঘর্ষ হলো, থানার বাইরে জমায়েত হলো, সেখানে একটা ডিসপিউট তৈরি হলো। আমরা কালকে দেখলাম মিতালি বাগকে অ্যাটাক করা হলো, তৃণমূল সাংসদ, এবং তার গাড়ি ভাঙচুর করা হলো। আমরা আরও দেখলাম ভাঙড়ে বোমা উদ্ধার হলো, লাইভ বোম যেগুলোকে বলে, সেগুলো উদ্ধার করা হলো। গত 72 ঘন্টায় 200 থেকে 250 বোম উদ্ধার করা হয়েছে। এবং সেগুলো কি কাজে লাগবে? সেগুলো তো বাড়িঘর তো সাজিয়ে রাখার কাজে ব্যবহৃত হবে না, সেগুলো নির্বাচনের দিন অশান্তি পাকানোর জন্য ব্যবহার করা হবে। তো ইত্যাদি যে চিত্র আমরা দেখতে অভ্যস্ত, আমরা কিন্তু ক্রমশ আবার সেই চিত্রগুলো একটু একটু করে উঠে আসতে দেখছি। যেটা আমরা প্রথম পর্বে দেখিনি, সেটা কিন্তু দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে। সুতরাং কালকের গোটা দিনটি কিন্তু নির্বাচন কমিশনের জন্য খুব চ্যালেঞ্জিং একটা দিন। এবং 142টা কেন্দ্রে একসাথে ভোট পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে সবগুলো ভোট কেন্দ্রে এনাফ সিকিউরিটি আছে, ওয়েব ক্যাম আছে, সব কিছু নজরদারি আছে, সব মানলাম। কিন্তু ভোটারদের বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্র আসা পর্যন্ত কিন্তু একটা দীর্ঘ পথ থাকে। তার বাইরেও কিছু গল্প থাকে, যেমন আজ রাত থেকে বা গতকাল রাত থেকে তাদেরকে কোথাও হুমকি দেওয়া হচ্ছে না তো? তাদের বাড়িতে গিয়ে যারা তৃণমূলকে ভোট দেবেন এমন বাড়িতেও লিডাররা চিহ্নিত করে রাখে, তাদের ভোটার কার্ড জোর জবরদস্তি জমা রেখে তাদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে না তো? বা যারা ভোট দিতে আসছেন বিভিন্ন গ্রাম থেকে, যেখানে বুথ একটু দূরে পড়েছে, সেখানে আসার পথে তাদের উপর আক্রমণ হচ্ছে না তো? তারা ভোট দিয়ে বাড়ি যাওয়ার পর, বাড়ি ফেরার পর তাদের উপর কোনো আক্রমণ হবে না তো? ইত্যাদি নানাবিধ ফ্যাক্টর রয়েছে। সুতরাং এই যে আমরা একটা ক্লিকের মধ্যে আলোচনা করতে অভ্যস্ত, যে ভোট বুথগুলো যেগুলো আছে সেখানে সিকিউরিটি থাকা, সেখানে ওয়েব ক্যাম থাকা, সেগুলোর তো একটা প্রয়োজনীয়তা আছে। তার সাথে এই যে এক্সটার্নাল ইস্যুসগুলো, এক্সটার্নাল ফ্যাক্টরগুলো, সেগুলো সম্বন্ধেও কিন্তু নির্বাচন কমিশনকে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে, নইলে কিন্তু এত কিছু করেও শেষটা ভালো হবে না।
সুতরাং সেটা কিন্তু নির্বাচন কমিশনের দেখা প্রয়োজন। সিচুয়েশন কিন্তু যথেষ্ট গ্রেভ। অলরেডি কিন্তু তৃণমূলের এক দুজন বিধায়ক হুমকি দেওয়া শুরু করেছেন। যেহেতু পুলিশ এই ভোটে একটু নিরপেক্ষতার দিকে ঝুঁকেছে, আমরা পুলিশকে বরাবর বায়াসি থাকতে দেখেছি। পুলিশের চোখের সামনে অনেক ঘটনা ঘটে গেছে, পুলিশ সেদিকে নজরই দেয়নি। কিন্তু এবার পুলিশকে দেখছি তারা একটু নিরপেক্ষভাবে কাজকর্ম পরিচালনা করছে। কথায় বলে পুলিশের কাছে খবর সব থেকে আগে পৌঁছায়। পুলিশকে বুঝতে পারছে কি হতে চলেছে ইলেকশনে, জানি না, যে কোনো কারণেই হোক পুলিশ এবার একটু বেশি নিরপেক্ষ। এবং যেহেতু পুলিশ নিরপেক্ষ সেটা অনেক নেতাদের পছন্দ হয়নি। তারা পুলিশকে থ্রেট দিয়েছে যে 4 তারিখের পর থানা উঠিয়ে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় আক্রমণ প্রতি আক্রমণ রাজনীতিতে চলে, কিন্তু তার মধ্যে একটা শালীনতা, একটা সীমানা থাকা প্রয়োজন। সেটা যেই পক্ষকে করুক। নির্বাচন কমিশনেরও নিরপেক্ষতা বজায় রাখবার একটা দরকার রয়েছে। এতদিন ধরে আমরা যে এই প্রশাসনিক ব্যবস্থা দেখেছি সেটা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত ছিল, তাদের দিকে সম্পূর্ণ বায়াস ছিল। আমরা কি চাই, সাধারণ মানুষ কি চান? সাধারণ মানুষ চান যেই গুন্ডামি করুক সেই যেন হাজতে থাকে, যেই ভোটের দিন অশান্তি করুক সেই যেন হাজতে থাকে। ভোট গ্রহণ এই যে থিওরি, এর মূল বিষয়টা কি? এর মূল উপজীব্য বিষয়টা কি? এর মূল বিষয়টা হচ্ছে ভোটাররা যেন গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারে। ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে নিজের মত, নিজের অভিজ্ঞতা, নিজের সব কিছু ভোট বাক্সে ভোটদানের মাধ্যমে প্রতিফলিত করতে পারে এবং নিজের প্রতিনিধিকে তারা পিক করতে পারে বা তাদের নিজেদের যে পছন্দের প্রতিনিধি তাকে নির্বাচিত করতে পারে। এটাই তো ভোট গ্রহণের মূল বিষয়, এটাই তো এই নির্বাচনের মূল বিষয়। সাধারণ মানুষরা যেন নীরবে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেটা যদি না হয় তাহলেই কিন্তু সেটা সামাজিক রাজনৈতিক বিচ্যুতি, এবং সেই বিচ্যুতির শিকার কিন্তু আমাদের সাধারণ ভোটাররা দীর্ঘদিন ধরে হয়েছে। আক্রমণ প্রতি আক্রমণ চললেও তার শালীনতা, তার সীমানা অতিক্রম হয়ে যাবে সেটা যেমন প্রেক্ষিত নয়, ঠিক তেমনভাবেই এটাও প্রেক্ষিত নয় যে নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিনগুলোতে গুন্ডামি করে ভোটারদের ঘরে ঢুকিয়ে দেওয়া হবে বা ভোটারদের ভয় দেখিয়ে ভোট কেন্দ্র থেকে দূরে রাখা হবে। সুতরাং সেই সমস্ত জায়গায় কিন্তু নির্বাচন কমিশনকে দ্রুত এবং কড়া পদক্ষেপ নিতে হবে। আমরা ফলতায় দেখেছি জাহাঙ্গীর খানকে খুঁজে বেরোচ্ছে একজন দাবাং পুলিশ অফিসার উত্তরপ্রদেশে। এই জাতীয় উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে। এই কারণে সাধুবাদ জানাতে হবে যাদের ইতিহাস আছে, যারা ভোটের দিন মানুষকে ভয় দেখায়। একজনকে দেখলাম খাটের তলা থেকে বের করেছে, সিকান্দার নাম। এই যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে হাজতে রাখার ব্যবস্থা করা উচিত, যাতে ভোটের দিন কোনো উপদ্রব না ঘটে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তিনি যদি ভালো কাজ করে থাকে, তার অনেক সামাজিক প্রকল্প মানুষকে অনেক ডিভিডেন্ড দিয়েছে, তারা যদি কনফিডেন্ট থাকেন তাহলে এগুলো করার দরকার নেই। বিজেপি যদি কনফিডেন্ট থাকে যে মানুষ তাদেরকেই ভোট দেবে, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তাদের দিকেই যাবে, তাহলেও তাদেরকে এসব করার দরকার নেই। অর্থাৎ কোনো পলিটিক্যাল পার্টিরই না দিনের শেষে এসব করার দরকার পড়ে না। দরকার যে পড়ছে সেটাই খুব দুঃখের। যেটা অর্গানিক নয় সেক্ষেত্রেই তো এরকম দরকারটা পড়ে। যদি মানুষ নিজের কাজকর্মের ওপর কনফিডেন্ট থাকে তাহলে মানুষ কেন ভোটের আগের দিন থেকে এত সজাগ হবে, ভোটের আগের দিন থেকে এই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টগুলোকে ব্যাক করা শুরু করবে? যদি আমি কনফিডেন্ট থাকি, আমি কাজ করেছি, মানুষ আমাকে ভোট দেবে, তো দ্যাট উড বি ফাইন না? কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না। সেই কারণেই কিন্তু এত উৎপাত, সেই কারণেই কিন্তু এত আয়োজন, সেই কারণেই কিন্তু এত ইস্যু তৈরি হচ্ছে। সেজন্য আমার মনে হয় বাংলার নির্বাচনী সংস্কৃতিটা বদলানো আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। শুধু বিজেপি জিতলো না তৃণমূল জিতলো সেটা একটা তাদের রাজনৈতিক জয় পড়া যায়, কিন্তু বাংলার মানুষ সেদিন জিতবে যেদিন বাংলার নির্বাচনী সংস্কৃতিটা পাল্টাবে। যেদিন নির্বাচনের আগে ঘটা করে এত কেন্দ্রীয় বাহিনী আয়োজন করতে হবে না, নির্বাচনের আগে উত্তরপ্রদেশ থেকে একজন দাবাং পুলিশ অফিসারকে উড়িয়ে আনতে হবে না, যেদিন বাংলার মানুষ শান্তিতে, সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে জাতেরই হোক না কেন, শান্তিতে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে উৎসবের মেজাজে ভোটদান করতে পারবেন, সেদিন বাঙালি হিসাবে আমরা জয়ী হব। বাঙালি অস্মিতার কথা বলছেন কিছু বুদ্ধিজীবী। আমি বুদ্ধিজীবী কথাটা তাদের জন্য প্রয়োগই করতে চাই না, কিন্তু যেহেতু
চলতি মিডিয়ায় বলা হয়, সেজন্য বলছি। আমার মনে হয় না এরা বুদ্ধিজীবী। এদের থেকে একজন ইঞ্জিনিয়ার, এদের থেকে একজন সফল ব্যবসায়ী, বা এদের থেকে একজন ডাক্তার অনেক বেশি বুদ্ধি ধারণ করে এবং অনেক বেশি পরিমাণে বুদ্ধির প্রয়োগ ঘটিয়ে জীবিকা যাপন করছেন আর কি। সুতরাং সেলিব্রিটি আলাদা জিনিস, বুদ্ধিজীবী আলাদা জিনিস। মুশকিলটা হয়েছে আমরা একটু কবিতা লিখলেই তাকে বুদ্ধিজীবী বলে দিই, একটু অভিনয় করলেই তাকে বুদ্ধিজীবী বলে দিই। না, যেহেতু মিডিয়ায় দেখা যায় দে আর সেলিব্রিটি, নট বুদ্ধিজীবী। একজন কবির বিরুদ্ধে এফআইআর নাকি হয়েছিল, তাকে গ্রেপ্তার করার জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার সাথে নির্বাচন কমিশনকে জুড়ে একটা অপপ্রচার করা হলো। আচ্ছা, সেই কবি কি বুদ্ধিজীবী? সেই কবির যা বুদ্ধি, তার নিদর্শন আমরা দেখেছি। সেই কবির বিভিন্ন ইস্যুতে যা যোগদান দেখেছি, যা চিন্তা ভাবনার প্রতিফলন দেখেছি, ইজ দি ইন্টেলেকচুয়াল অ্যাট অল? ওনার থেকে একজন প্রফেসর, সে যে মতেরই সমর্থক হোক না কেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, যে মতেরই সমর্থক হোক না কেন, তিনি অনেক বেশি পরিমাণ ইন্টেলেকচুয়াল। একজন ডাক্তার, যিনি তার বুদ্ধি প্রয়োগ ঘটিয়ে সারাক্ষণ ধরে মানুষকে সার্ভ করে চলেছেন, বা একজন বিজনেসম্যান, যিনি তার বুদ্ধির প্রয়োগ ঘটিয়ে নিজের ছোট ব্যবসায়কে বাড়িয়ে তুলেছেন, তিনি এই সমস্ত এলিমেন্টের থেকে অনেক বেশি ইন্টেলেকচুয়াল। এবং তাদের কথা যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে শুনি, আমার মনে হয় রাজনীতিটা অনেক বড় হতে পারে, অনেক ভালো হতে পারে। অন্তত তারা যেহেতু নিজেরা নিজেদের দমে কাজ করছেন, একজন প্রফেসর, একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার, আমার মনে হয় তারা যেহেতু নিজেদের দমে নিজেরা কাজ করছে, কোনোভাবেই তাদেরকে কোনো রাজনৈতিক দলের উপর ডিপেন্ড করে থাকতে হবে না নিজের রুজি রুটির জন্য। তারা তাদের রাজনীতির কথাটা নির্মোহভাবে, সঠিকভাবে তুলে ধরতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি এই যে বুদ্ধিজীবী সম্প্রদায়, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলছি, একজন অ্যাক্টর বা একজন কবি, তারা তো সরকারের উপর ডিপেন্ডেন্ট। যেই সরকারে আসুক তারা তাদের উপরই ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কারণ তারা এদের উপর নির্ভর করেই নিজেদের রুজি রুটি ইত্যাদি চালান। এবং যার কারণে আমার মনে হয় কোনোভাবেই তারা যথেষ্ট পরিমাণে সমর্থ নন বা ইন্ডিপেন্ডেন্ট নন, যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া না থেকে তারা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারবেন। এবং সেই জন্যই তারা এরকম নির্লজ্জ দাবেদারি করে। এখন একজন বুদ্ধিজীবী বা এই ধরনের এলিমেন্টগুলো যখন রাজনীতি নিয়ে কথা বলেন, তারা বাঙালি অস্মিতার কথা বলেন, বাংলা অস্মিতার কথা বলেন। অবশ্যই আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, উই শুড বি অ্যাওয়ার অফ বাংলা অস্মিতা। আমরা বাংলা অস্মিতার ব্যাপারে, বাঙালিদের গর্বের ব্যাপারে, বাঙালিদের গর্বের জায়গাগুলোর ব্যাপারে আমরা সবসময় সজাগ থাকবো, সচকিত থাকবো। কিন্তু সেটা কি? বাঙালিদের গর্বের বিষয় কি? নির্বাচনের আগে এরকম সন্ত্রাস হওয়া? বাঙালিদের গর্বের বিষয় কি? ধর্ষিত হওয়া? বাঙালিদের গর্বের বিষয় কি? মহিলাকে অপমান করা? বাঙালিদের গর্বের বিষয় কি? বাঙালিদের গর্বের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতেই আমাদের স্টিক হয়ে থাকতে হবে। এদের কথায় কান দিলে চলবে না। তৃণমূল কংগ্রেসকে 100 বার কেউ সাপোর্ট করতে পারে, কোনো অসুবিধে নেই। করলে সামাজিক প্রকল্পগুলোর জন্য করবে, মমতা ব্যানার্জির কন্ট্রিবিউশনের জন্য করবে। বিজেপিকেও কেউ সাপোর্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। কে কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মাঝখান থেকে আমরা যে কালচারটা তৈরি করছি, ইলেকটোরাল কালচার, সেটা কিন্তু বাঙালিকে খুব একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সেটা বাঙালিকে ক্রমশ পেছনের দিকে টানছে। এবং সেই জন্যেই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট বাঙালিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেই জন্য সবার আগে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ইলেকটোরাল যে কালচার আমাদের এখানে চলছে, নির্বাচনী যে সংস্কৃতি চলছে, সেটাকে পরিবর্তিত করা দরকার। এবং এমন একটা পরিবেশ তৈরি করা দরকার, ভয়মুক্ত পরিবেশ, যেই পরিবেশে সবাই তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কোথাও কোনো জমায়েত থাকবে না, কোথাও কোনো পুলিশ, কেন্দ্রীয় বাহিনীগুলো দরকারই হবে না, যেমন করে বিদেশে হয়। আমার মনে হয় সেই জায়গায় যদি আমরা পৌঁছতে পারি, সেটাই প্রকৃতভাবে বাঙালি অস্মিতার সব থেকে বড় প্রকাশের ঘটনা বলে ইতিহাসের পাতায় লেখা থাকবে। সেটাই সব থেকে বড় ঘটনা হবে, সেটাই সব থেকে বড় গর্বের ব্যাপার হবে আমরা যদি সেই জায়গায় পৌঁছতে পারি। এবং সেই জন্য এই বুদ্ধিজীবীদের খুব একটা কাউন্ট করাই উচিত নয় বা কাউন্ট করা যায় না। আমার মনে হয় যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের সব থেকে বেশি দায়িত্ব। তৃণমূল কংগ্রেস আসলেও তাদের বড় দায়িত্ব, বিজেপি আসলেও তাদের বড় দায়িত্ব।
তৃণমূল কংগ্রেস যদি এবার ক্ষমতায় আসে, একটা জিনিস প্রতিষ্ঠিত হবে যে মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্প, তার যে নীতিগুলো রয়েছে, মমতা ব্যানার্জির যে ব্যক্তিগত ক্যারিশমা রয়েছে, সবগুলোর ওপর বিশ্বাস মানুষের অটুট। সত্যি কথা, এত কিছু করবার দরকারই নেই। এত দুষ্কৃতীদের পুষ্ট করা, তাদেরকে খুশি রাখা, এগুলো করার দরকারই নেই। মমতা ব্যানার্জি নিজেই স্বয়ংসম্পূর্ণ। তৃণমূল কংগ্রেসের সামাজিক প্রকল্পগুলো নিজেই স্বয়ংসম্পূর্ণ, যা তৃণমূল কংগ্রেসকে বারংবার ক্ষমতায় আনতে পারে। সাধারণ মানুষই তৃণমূল কংগ্রেসকে ভালো কাজের জন্য ভোট দিয়ে ক্ষমতায় আনবে। তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। সুতরাং তারপর তৃণমূল কংগ্রেসের আমার মনে হয় না এই জাতীয় দুষ্কৃতীদের ব্যাক করবার কোনো প্রয়োজন আছে বলে। বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপিও এটা বুঝবে বা বোঝা উচিত যে দুষ্কৃতি লাগে না। মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে আমরা যে বক্তব্য রাখছি সেটা মানুষের মধ্যে একটা আশা ভরসার জায়গা তৈরি করতে পারে এবং তার দিকে মানুষ ভোট দিতে পারে। সুতরাং দুষ্কৃতিরা ইম্পর্টেন্ট নয়, লড়াই ঝামেলা বোমাবাজি এগুলো ইম্পর্টেন্ট নয়। পলিটিক্সে একমাত্র যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষকে সার্ভ করা, নাথিং এলস। সেই জায়গাটায় যদি আমরা পৌঁছতে পারি, তাহলে বাংলা সত্যি সত্যি ভারতকে পথ দেখাতে পারে। শুধু কিছু টুইটারে, টিভি চ্যানেলের বাইটের সামনে হেসে হেসে পোস্ট দিলেই হয় না, বা হেসে হেসে নিজেদের সেলিব্রেটেড ফেসটাকে তুলে ধরলেই বাঙালি অস্মিতার কথা প্রকাশিত হয় না। বাঙালি অস্মিতার কথা যদি গোটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে হয়, তবে কিন্তু সেটা কাজের মাধ্যমেই করতে হবে, তাই না? তো এই ছিল আজকের পর্ব। যদি আমার বিশ্লেষণ ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।